সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা 30। লেখনীতে বৃষ্টি ইসলাম। দৈব অলিনা খান প্রশ্ন ছুঁড়ে মারে, কে তুমি? চিনলাম না তো। মেয়েটা হালকা হাসিতে প্রত্যুত্তর দেয়, আমি জিসা। জিসা নামটি উচ্চারণ হওয়া মাত্রই অহুর ছোট্ট শরীরটা কেঁপে ওঠে ঝংকার দিয়ে। বুকের বাপাশে হঠাৎ করে ধুকপুক শুরু হয়ে যায়। এক একটা শব্দ জানান দিচ্ছে বোধহয় অব্র ভাইয়ের ফোনে সেই দিন শোনা সেই কণ্ঠের প্রতিধ্বনি। মন কেমন বুধ হয়ে আছে তার নামটা শোনা মাত্রই। তাহলে এই মেয়েটাই সেই জিসা? ওর মনের গহীনে প্রশ্ন ছুড়ে দেয়। ওহু এবার জিসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নীরব অনুসন্ধান চলে তার দৃষ্টিতে। মেয়েটা যথেষ্ট সুন্দরী, স্বাচ্ছন্দ্য পরনে ওয়েস্টার্ন পোশাক, হালকা ব্রাউন চুল, লম্বা আবার ছোটও না। এক বিশেষত্ব আছে দেহর পরে। যখন জিসা আবারও মুখ খুলে হাঁক ছুড়ে, পুরো নাম জিসা আনাম, আমি অব্রর বন্ধু। আমরা একসাথে লন্ডনে পড়াশোনা করেছি। জন্ম বাংলাদেশ হলেও বেড়ে ওঠা আমার লন্ডনে। পড়াশোনা শেষ করে ভাবলাম একটু দেশে ঘুরে যাই। যেই ভাবনা সেই কাজ। সেই ভাবনা থেকেই আপনাদের মহলে। আলিনা খালের মুখে এক চিলতে হাসি ফোটে। আর পাশে দাঁড়িয়ে থাকা সিফার মা সেথায় অন্তরালে প্রলেপ দিয়ে সংলাপ বনে, বেশ করেছে মা, এসেছো দেখে ভালো লাগলো, চলো ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে কষ্ট দিচ্ছি তোমায়। জিসা বিনিময়ে হাসি দিয়ে আওড়ালো, না না এমন কিছু না, চলুন ভেতরে যাই তাহলে। সবাই যখন জিসাকে নিয়ে ভেতরে প্রবেশ করে অন্দরমহলে, তখন ওহু দাঁড়িয়ে রইল মহলের বাহিরে, সেইখানটাই। যার চাহনিতেই কি ঈর্ষা, কৌতূহল না প্রতিযোগিতার ঘোষণা, কেউ জানে না। শিফা পাশ থেকে হঠাৎ হাঁক ছুড়ে বসে, কিরে এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে, তোকে নামিয়ে দিয়ে আবার ভার্সিটি যেতে হবে। চমকে উঠলো ওহু, ঘর থেকে জেগে উঠলো কেবল স্পষ্ট বর্ণে আওড়ালো, হ্যাঁ হ্যাঁ চলো। দুজনেই গাড়িতে চড়ে বসে। আজকের যাত্রাপথটা একটু অন্যরকম ওহুর নিকট, কারণ প্রতিদিনের মতো আজ অব্রর সঙ্গে নেই। অব্র ভাই নাকি কোনো মিটিংয়ে গেছে, তাই শিফারের সাথে যেতে হচ্ছে। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছে ওহু। বাইরের দৃশ্য তার ভেতরে দোলনচাপা খেলে যাচ্ছে যেন। ভাবনায় একটার পর একটা প্রশ্ন কাঁপিয়ে তুলছে ওহুকে। মেয়েটা আসতেই আসলে কি শুধু অব্র ভাইয়ার বন্ধু? অব্র ভাইয়া কি ওকে সত্যি শুধু এক বান্ধবী হিসেবেই দেখে? এই জিসাকে? বিদেশি তো ফ্রেন্ড শব্দটা মনে অনেক সময় লাভার হয়ে যায়। তাহলে এখানে বাংলাদেশে কোনো মানের ঠিকটা চুপ। ওহু চুপচাপ। বাহিরাগত শব্দ তার অস্থির চিন্তার সঙ্গে দেয় না। হঠাৎ শিফার কণ্ঠ ভেসে আসে, কিরে নাম, এবার চলে এসেছি তো। ওহু চোখ ফেরায়, দেখে জগন্নাথ ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে। চট করে নেমে পড়ে সে, আর বাই বলে ভেতরে ঢুকে যায় ভার্সিটির। ক্লাসে গিয়ে পড়ুর পাশে বসে ওহু, কিন্তু মনোযোগ নেই। ওহুর চোখ মুখ ভাবে জড়িয়ে আছে সংশয়। পারো বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে, বুলি ফোটায়, কিরে কি হয়েছে তোর? কিছু একটা তো নিশ্চিত হয়েছে, না হলে তোর মুখ ভার কেন? ওহু গম্ভীর গলায় আওড়ায়, না তেমন কিছু না। পারো হেসে জবাব দেয়, অব্র ভাইয়া কিছু বলেছে বুঝি? চোখ মেরে কথাটা বলে আবারও হেসে মুখ চাপে। ওহু অস্বাভাবিক কিছু প্রলাপ ছুড়ে, মানে কি? আরে না না কিছু না, ক্লাসে মনোযোগ দে, না হলে আজকে প্রফেসর তোকে আর আমাকে দুজনকে বের করে দিবে। ওহু চুপচাপ মাথা নিচু করে রয়, মনোযোগ দেবার চেষ্টা করে ক্লাসে। ওহু সারাদিন ভার্সিটি কোচিং ক্লান্ত বুক নিয়ে ফিরল মহলে। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসে আছে জিসা, পরনে গাঢ় নীল টি শার্ট আর একজোড়া ফিটিং জিন্স। ওহুর ললাটের সঙ্গে সঙ্গে চিন্তা রেখা দেখা দিল। তার রক্ষণশীল মননে এমন পোশাক একেবারেই বেমানান ঠেকল। দ্রুত পায়ে এগিয়ে এসে জিসার দিকে, কণ্ঠে জড়ালো তার সাথে একরাশ বিরক্তি, এই যে মিস। জিসা চোখ তুলে তাকালো ওহুর দিকে, হাঁক ছুঁড়ে বলে, ইয়েস। এগুলো কি ড্রেস পরেছেন আপনি? কেন, কি পরেছি দেখছো না? বিরক্তিতে পুরো কুচকে গেল জিসার। দেখতে দেখেই তো বলছি, এই বাড়িতে এই ধরনের পোশাক চলবে না, আর যদি পরেন তবে ওনার সঙ্গে থাকতে হবে, এটাই আমাদের নিয়ম। জিসার মুখে বিরক্তির ছায়া গভীর হয়ে উঠল। দাঁড়িয়ে পড়লো, তৎক্ষণাৎ বুলি ছুড়ল, হোয়াট ননসেন্স। এই বলে সে সরে যেতে নিল, কিন্তু যাওয়ার আগেই ওহু মাথা থেকে নিজের ওড়না খুলে জিসার দিকে এগিয়ে দিল। এখন থেকে এসব ড্রেসের ওপর ওড়না পরে নিবেন, আন্ডারস্ট্যান্ড? জিসা থেমে গেল, এক ঝলক চোখে চোখ রেখে হাঁকছিল, আই আন্ডারস্ট্যান্ড, বাট মেবি ইউ ডোন্ট নো মি।
পরক্ষণে কে পাশ কাটিয়ে চলে গেল জিসা। দাঁড়িয়ে রইল, চোখে মুখে বিরক্তি, অস্থিরতা। এই জিসা যদি অব্র ভাইয়ের সামনে ওনা ছাড়া এভাবে আসে কতটা খারাপ দেখাবে। মনে মনে বিড়বিড় করলো রাত 10টা। মহলে ফিরে এলো অব্র। জিসার আগমন সম্পর্কে সে একেবারেই অজ্ঞ। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দেখলো দোতলা সিঁড়িতে দাঁড়িয়ে আছে হাতে চকলেটের বক্স। অব্র ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কোনো উত্তর দিল না, চুপ করে তাকিয়ে থাকলো অব্রর চোখে। অব্র সিঁড়ি বেয়ে উঠে এলো তার সামনে, আওড়ালো, কি হয়েছে হ্যাঁ? চোখ নামিয়ে চকলেটের বক্স এগিয়ে দিল, না কিছু না, এই চকলেটগুলো আপনি নিয়ে যান। আমি চকলেট লাইক করি না, আপনি নিয়াকে দিয়ে দিয়েন। অব্র তার পকেটে হাত গুজে দাঁড়ালো, পা দুটো ক্রস করে আর একটু কাছে এসে মুখোমুখি একটু ঝুঁকে বলল, সত্যি তুই চকলেট খাস না? আরেকবার ভেবে বল। আমি ভেবেই বলছি, নিয়ে যান। ঠিক আছে দে। অব্র একগাল হেসে চকলেটগুলো নিয়ে সামনে হাঁটা দিল। ভাবলো হয়তো তার কারণে রেগে আছে, অফিসের ক্লান্ত শরীর নিয়ে, তাই সাথে কথা বলল না। পা বাড়িয়ে রুমের দিকে গেল অব্র। রুমে ঢুকতেই ভারী নিঃশ্বাস ফেলল, শরীরটা তার পালঙ্কে এলিয়ে দিল। ব্লেজার খুলে রাখলো, তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়ি খুলছিল। এমন সময় দরজা খোলার শব্দ কানে এলো। অব্র কাউকে না পরখ করেই মনে করে মুচকি এসে বলল, কিরে চকলেট নিতে এসেছিস? কিন্তু কণ্ঠটা যেন শুনল না। মুচকি হাসি মুহূর্তেই মিলিয়ে গেল সারপ্রাইজ। অব্র ঘাড় ঘুরিয়ে তাকাতে চোখের সামনে যেন বিদ্যুতের স্পষ্টের মতো ভেসে উঠল জিসা। কিছুটা অবাক হলো অব্র। তুমি এখানে? হ্যাঁ আমি। কি খুশি হওনি আমাকে দেখে? অব্রর কণ্ঠে ঝাঁজ মিশে আওড়ালো, তুমি বাংলাদেশে আসছো, আমাকে তো বলনি। কি করে বলতাম? তুমি তো এখন আমার কলই ধরো না, আর কোনো টেক্সট করলে উত্তর দাও না। কাল রাতে কল করেছিলাম বলার জন্য যে আসছি, রিসিভ করনি। তুমি অনেক বদলে গেছো অব্র, ইটস ভেরি ব্যাড। অব্র দাঁড়িয়ে পড়ে, চোখ কঠিন হয়ে ওঠে তার। মহলে কে কে দেখেছে তোমায়? আর কি বলেছে সবাইকে? সবাই তো দেখেছে, বলেছে আমি তোমার বন্ধু, একসাথে স্টাডি কমপ্লিট করেছি। ভালো করেছো। জিসা ভুরু কুচকে বলে, তোমার পরিবারে একটা অসভ্য মেয়ে আছে, খাটো খাটো চুল, আমাকে জ্ঞান দিতে এসেছিল। অব্রের মুখে অগ্নি ছড়িয়ে পড়লো, চোখ দুটো বিদ্ধ হয়ে জিসার দিকে। জাস্ট শাট আপ। ওর সম্পর্কে একটা কথা বললেও আমি কিন্তু সহ্য করব না জিসা। অব্রর গলায় রাগে কাঁপছে, চোখে জ্বলছে যেন অনল। জিসার পা দুটো পিছিয়ে গেল, মুখে কিছুটা ভীতির ছাপ টের পাওয়া গেল। ঠোঁটে জোর করে হাসি আনার মতো কিছুটা চেষ্টা করলো, আচ্ছা বলবো না। অব্র ঝাঁজ মিশে আওড়ায়, আর শোনো, এই মহলে যতদিন আছো আমার আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা একদম করবে না, আর রুমে ঢোকার তো কথাই ভাববে না। মাইন্ড ইট। আজকে প্রথমে এসেছো তাই কিছু বললাম না, কথার মাথায় কথাটা গেঁথে রেখো, এটা লন্ডন না, বাংলাদেশ। এই কথায় জিসার চোখ দুটো যেন কুঁচকে ওঠে, ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি। লন্ডনও কি তোমার আশেপাশে আসতে দিতে নাকি? কথাটা শুনেই অব্র ক্রোধে এগিয়ে আসে জিসার দিকে, তীব্র দৃষ্টিতে তাকিয়ে হাঁক ছড়ে, হোয়াট ডু ইউ মিন? গেট লস্ট। জিসা বোধ হয় আর কিছু বলতে চাইলেও ঠোঁট খুলে, কিন্তু অব্র চল শক্ত হলো, আই সেড গেট লস্ট। এক মুহূর্তে অপেক্ষা না করে জিসা দ্রুত অব্র রুম থেকে বেরিয়ে গেল। অব্র ধপ করে পালঙ্কে বসে পড়ল, মনের ভেতর চলছে নাজেহাল ঝড়। কি ভাবছে অব্র? হঠাৎ করে তার দৃষ্টি সাইড টেবিলের ওপর আটকে গেল। সেখানে রাখা চকলেটের বক্সগুলো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। অব্র চোখ ফের রক্তিমাভা ছড়িয়ে পড়ল। সেই রক্তিম ক্রোধ বোধহয় দৃষ্টিতে আগুন করে তুলেছে। এই চোখকেও তাহলে যে কোনো মুহূর্তেই মাটি হয়ে যাবে। অব্র দ্রুত পালঙ্ক ছেড়ে দাঁড়ায়, হাতে তুলে নেয় চকলেটের বক্সগুলো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। অব্রের গন্তব্য রুম। রুমের দরজা ছিল খোলা। দরজা ঠেলে অন্দরে প্রবেশ করে অব্র, চোখ দুটো ছলছল করছে আগুনে। ঘরের এক কোণে সোফায় বসে আছে ওপরে চোখ করে। অব্রকে রুমে ঢুকতে দেখে চমকে উঠে দাঁড়ায়। হঠাৎ এমন পরিস্থিতিতে কিছুটা ভয়ও পেয়ে যায় আপনি এখানে? কণ্ঠে ভয়ের তো কাঁপুনি অব্র এক পা দুপা করে এগিয়ে আসে দিকে, তার চোল শক্ত করে আওড়ায়। চকলেট কেন ফিরিয়ে দিয়েছিস আমাকে? বলে গর্জে ওঠে অব্র। বুক ধকফক করে ওঠে, মনে এমন শব্দ বাইরে থেকেও যেন শোনা যাচ্ছে। ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল, গলা শুকিয়ে কাঠ।
এমনি বললাম না তখন, আমার চকলেট ভালো লাগে না। যেও কিছু সময় আগেও সাহস করে কথা বলেছিল, এখন সে ভয়ের সংখ্যায় একেবারে ভেঙে পড়েছে। রাগী প্রতিছবি দেখে সত্যি করে বল। সত্যি বলছি অব্র ভাইয়া। ওহুর হাত পা কাঁপছে স্পষ্ট, সে তার দাঁড়িয়ে থাকতে পারছে না। মনে হচ্ছে অব্র আর একটা উচ্চস্বরে কিছু বললেই ওহু লুটিয়ে পড়বে মেঝেতে। হঠাৎই অব্র তার প্যান্টের বেল্ট খুলতে শুরু করে। দৃশ্য দেখে ওহুর চোখ বিষময় হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে মুখ অবয়ে। আপনি বেল্ট খুলছেন কেন? বুড়ো কোচকে গেল ওহুর। আব্র কোনো উত্তর দেয় না। বেল্ট খুলে সেটা নিজের আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে হুমকি স্বরূপ কণ্ঠে আওড়ায়, আর একবার বল কেন ফিরে দিয়েছিস? জিসার জন্য। কথা শুনে ওহু কিছু বলতে চায়, কিন্তু সম্পূর্ণ কথাটুকু শেষ হওয়ার আগে চোখের সম্বন্ধে একটু অন্ধকার নেমে আসে। পুরো শরীর ঢুলে পড়ে মেঝেতে। অব্র আতকে ওঠে, তড়িঘড়ি করে বেল্ট ফেলে ছুটে আসে ওহুর নিকটে। ঝুঁকে পড়ে তাকে জড়িয়ে ধরে আর্তনাদ করে ওঠে আতঙ্কে। এই ওহু, ওঠ, কথা বল। ওহু, কোনো সাড়া নেই। অব্রর মুখে ঘাম জমছে, চোখে একরাশ দুশ্চিন্তা। সে মুখের সাথে হাত রাখে, গালে হালকা ছোঁয়ায়, জাগিয়ে তুলতে চায়, কিন্তু ওহু পড়ে আছে নিস্তেজ। অব্র চোখ বন্ধ করে মুষ্টিবদ্ধ করে ফেলে নিচের হাত, একটা দীর্ঘশ্বাস ফেলে দম ছাড়ে। নিজের রাগে তীব্রতা বুঝতে পেরে সরে আসতে চায় এখনই। এত ভয় পাস কেন আমাকে? আমি তো বেল্ট খুলেছিলাম তোকে ভয় দেখানোর জন্য, মারার জন্য নয়। ও তখনও নিস্তেজ, কিছু শুনতে পায় না সে। অব্র আস্তে আস্তে ওকে কোলে তুলে নেয়, পালঙ্কে শুইয়ে দেয়। উঠে দাঁড়াতে গিয়ে টান পড়ে তার শার্টে। নিচে তাকিয়ে দেখে ওহু একগোচ্ছে চুল তার শার্টের বোতামের সাথে জড়িয়ে গেছে। শার্টের খোলা বোতামে ওহুর চুল পেঁচিয়ে আছে উষ্ণ কঠিন বুকের ওপর। দুজনের মাঝামাঝি মাত্র 2-3 ইঞ্চি দূরত্ব। এই দূরত্ব হাজার শব্দ বলা অনুভূতির চেয়েও গভীর বোধ হয়। অব্র কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে ওহুর মুখপানে মায়াময় ভালোবাসা তার চোখে ভাসে। অতঃপর কণ্ঠ গুমড়ে ওঠা আবেগ নেই বলে ওঠে সংলাপ বনে, তুই জানিস না তোকে হারানোর ভয়টা সবচেয়ে বেশি কাঁপায় আমাকে। কথাটা বলে একটা মুহূর্ত থামে না। সময় হয়তো নিজেও থামতে দেয়নি দুটো প্রাণের সংলাপ। তারপর অস্তিত্বের সঙ্গে সংলাপ করল, তোমার অস্তিত্ব আমাকে ভুলে গেলেও তোমার অন্তরিলায় আমাকে আজও মনে রেখেছে চন্দ্রবালা। অব্রর হাত আস্তে আস্তে এগিয়ে এলো, সযত্নে ওহুর মুখ থেকে এলোমেলো চুল সরিয়ে দেয় সে। যতক্ষণে ওহু গভীর ঘুমে তলিয়ে গেছে, নিঃশ্বাস স্থির। অব্র তার হাতে শার্টের কলারটি একটুখানি ঠিক করে, নিজের ভেতর অস্থিরতা আড়াল করতে। তারপরে পাশের কভার থেকে একটা পাতলা কাঁথা বের করে ওহুর ওপর বিছিয়ে দেয়, যেন ঘুমের ব্যাঘাত না ঘটে। সেই সঙ্গে অনেকটা চোরের মতো পা টিপে দরজার দিকে এগিয়ে এলো, কভারটা আস্তে করে বন্ধ করে। তারপরে বাইরে এসে চাবি ঘুরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দিল। নিজের রুমে ফিরে গিয়ে শরীরটা ক্লান্তিতে ঝেড়ে ফেলতেই যেন শাওয়ার নিয়ে নিল সে। উষ্ণ জলে ধারায় দেহ ধুয়ে ফেলে। ঘড়ির কাঁটা তখন 10:40 ছুঁই। ততক্ষণে অব্র ডাইনিং রুমে এসে রাতের খাবারের জন্য। চারপাশে সবার উপস্থিত থাকলে ওহুর জায়গা ফাঁকা। চুপচাপ চেয়ার টেনে বসলো আব্র। জিসাও সেখানে উপস্থিত, হাসি মুখে উত্তর দিচ্ছে আজমাল খানের একের পর এক প্রশ্নের। একই সময়ে আশফাক খান কৌতূহলের সাথে জিজ্ঞেস করেন, আমার ওহু আম্মাজান কোথায়? নিহা বিনিময় সাহেব প্রত্যুত্তর করলো, কাকু আপুকে ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখি আপু ঘুমিয়ে গেছে, তাই আর বিরক্ত করিনি। আশফাক খান মাথা নাড়িয়ে আওড়ালেন, ও আচ্ছা, তাহলে ঘুমাক। এই কথোপকথন অব্র শুনতে বসে চুপচাপ, মুখে কোনো প্রতিক্রিয়া নেই তার, চোখে অজানা চিন্তার ছাপ খেলে যাচ্ছে। রাতের খাবার শেষ করেই একে একে সবাই নিচের ঘরে চলে যায়। হঠাৎই অব্রর পেছন থেকে জিসার ডেকে ওঠে, আব্র, তোমাদের মহলটা তো সুন্দর, কিন্তু আমি এখনো ঘুরে দেখতে পারিনি, এখন একটি ঘুরিয়ে দেখাবে? অব্র হালকা মুচকে এসে জবাব দেয়, সকালে নিহা বা শিফাকে বলো, ওরাই তোমাকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবে। আমি তো অনেক বছর পর দেশে ফিরেছি, মহলের অনেক জায়গায় এখনো চেনা হয়নি। এই বলেই অব্র নিজের রুমে যায়। জিসার মুখে বিরক্তির ছাপ। তারপরেও জিসা আলগোছে নিচের ঘরের দিকে পা বাড়ায়।
মধ্যশীতল রাত। খানমহল। অব্র ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে। ঠান্ডা বাতাস অব্রকে এলোমেলো করে দিচ্ছে। তার মন অস্থির। ওহুর মুখে ভয় তার মলিনতা মনে পড়িয়ে দেয়। সেই ভয়ঙ্কর এতটা গভীরতা ছিল যে ওহু অজ্ঞান হয়ে পড়েছিল। এই ভাবটা অব্রর ভেতরটা যেন কাঁপিয়ে তুলছে। তার মন মানতে চাইছে একবার গিয়ে দেখে আসতে ওহুকে। ওহু এখন কেমন আছে? জেগেছিল না? চুপি চুপি পায়ে এগিয়ে যায় ওহুর কক্ষের দিকে। দরজায় দাঁড়িয়ে হালকা চাপ দিতে একটু ফাঁক দিয়ে উকি দেয়। দেখলো হু কাঁথা সরিয়ে অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। গভীর ঘুমে নয়, মনে হয় কিচিক সজাগ। অব্র এক নিঃশ্বাসে স্বস্তি টেনে নিল। দরজা আবার সাবধানে বন্ধ করে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে সে থমকে দাঁড়ালো কর্নিশের কাছে। হাত ঢুকিয়ে পকেট থেকে বের করে নিল সিগারেটের প্যাকেট। একটা সিগারেট ঠোঁটে এনে জ্বালিয়ে নিল। ধোঁয়ার কুণ্ডলি মিশে যেতে লাগলো রাতের হাওয়ায়। এখন তার নিয়মিত সিগারেট খায় না সে। চেষ্টা করে নিজেকে ধরে রাখতে, কিন্তু আজকে ওকে ভয়ে অজ্ঞান হয়ে পড়েছে। সেই দৃশ্য মনে পড়তে অস্বস্তি লাগছে। যার থেকে মুক্তির জন্য এই ধোঁয়াটা তার প্রয়োজন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে অব্র ফিরে এলো নিজের কক্ষে, কিন্তু ঘুম আসছে না। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খাওয়ার চিন্তা মাথায় এলো, তবে তা ঝেড়ে ফেলল, কারণ সকালে অফিস আছে। এই ভাবতে অব্র ঘুমে চোখ দুটো বন্ধ করতে একটু সময় নিল। খানমহল। সকাল 7টা। প্রথম সকালের কোমল কিরণে জানালার পর্দায় আস্তে আস্তে আলো উজ্জ্বল হয়ে উঠছে। ভাঙে ওহুর ঘুম। রাতের ছায়া বেশ সরে গেছে মস্তিষ্ক থেকে। মুহূর্তেই মস্তিষ্কতে হানা দিল যেন অন্য এক আলো। আর সেই স্মৃতি তীব্রতায় চমকে উঠে বসে পড়ে পালঙ্কে। বুকের ভেতর অজানা আতঙ্ক ধুকপুক করছে। চট করে উঠে দাঁড়ায়। চোখ চলে যায় সাইড টেবিলের ওপর রাখা চকলেটের বক্সগুলোর দিকে। চোখ আটকে যায় সেখানে। এগিয়ে গিয়ে তুলে নেয় বক্সগুলো। চোখে মুখে ভাবনা রেখা স্পষ্ট। মনে মনে আওড়ায়, কাল যদি চকলেটগুলো ফিরিয়ে না দিতাম তাহলে এত কিছু কি ঘটতো? ওহুর মনে পড়ে অব্র ভাইয়ের ধমক খাওয়ার পর কিভাবে অন্ধকারে ডুবে গিয়েছিল সব। তারপর হ্যাঁ, জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে অব্র ভাইয়ের হাত থেকে বেল্ট পড়ে যায়। দৃশ্যটা স্পষ্ট মনে আছে তার। সে ছুটে আসে ওহুর দিকে, কিন্তু তারপর তো ওর কিছু মনে নেই। কিভাবে আবার নিজের বিছানায় এসে পৌঁছায়? কে রেখেছে তাকে? চোখ বন্ধ করে ভাবতে থাকে ওহু। আবারও মাথা চুলকাতে থাকে এলোমেলো ঝাঁকড়া চুলগুলো। সে এলোমেলো ভাবনার ফাঁকে আবারও নিজেকে প্রশ্ন করে, অব্র ভাই, উনি কি আমাকে পালঙ্কে শুয়ে দিয়েছে নাকি অন্য কেউ? রাতের মাঝপথে অবেচেতন অবস্থায় সামান্য জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় সবকিছুই ধোঁয়াছড়া ছিল তার কাছে। ফ্রেশ হয়ে একটা ওড়না পেঁচিয়ে নিচু পায়ে মাথা নামিয়ে সিঁড়িতে পা বাড়ায়। ড্রয়িং রুমে পৌঁছাতেই সোফায় বসে থাকা কাকিয়াকে বলে ওঠে, তোর এখন ওঠার সময় হলো রে, এত ঘুম? ওহু হালকা হাসে, একটু মিছে রাগ করে দুষ্টু মেনে সংলাপ বনে, আপনারা কেউ তো আমায় রাতে ডাকেনি, তাহলে কিভাবে উঠি? কাকিয়া চোখ সরু করে তাকিয়ে বলে, কে বলেছে ডাকিনি? নিহা গিয়েছিল ডিনারের সময় ডাকতে। এই শুনে আবার ভাবনায় ডুবে যায় ওহু। তাহলে কি সবকিছু নিহার কাছ থেকে জানা যাবে? আচ্ছা কাকিয়া, নিহা কোথায়? রুমে? আচ্ছা আসি। ঠিক আছে। দ্রুত ছুটে যায় ওহু। নিহা রুমে দরজা খোলা। নির্দ্বিধায় ঢুকে গিয়ে দেখে টেডি বাহু বন্ধনে ঘুমাচ্ছে নিহা। চোখটা রুম জুড়ে একবার ঘোরালো ওহু। তারপর চোখ আটকে যায় সাইড টেবিলের ওপর চকলেটের কিছু খোলা খোসা। হঠাৎই ওহুর কপাল কোচকে যায়। হ্যাঁ, এগুলো তো স্ট্রবেরি ফ্লেভারের চকলেটের খোসা। সেগুলো অব্র এনেছিল। মাথায় আগুন উঠে দেয় তার। দাঁত কর্মর করতে করতে এগিয়ে আসে নিহার ওপর থেকে কাঁথা সরায়। ধাক্কা দিতেই ডাকে। ঘুম ভেঙে চোখ কসলাতে উঠে বিরক্তি তাওড়ায় নিহা, কি হয়েছে আপু, ডাকছো কেন? চোখের সামনে চকলেটের খোসা ধরে, ওহো, তুই এগুলো আমার রুম থেকে চুরি করেছিস না? যখন আমাকে ডাকতে গিয়েছিলি। নিহা চুপ হয়ে যায়, চোখ নামিয়ে নেয়। সরি আপু, লোভ সামলাতে পারিনি। তোমার রুমে গিয়ে দেখি তুমি বিছানায় ঘুমিয়ে। ওহু চুপ করে যায়। মনে মনে ভাবে, তাহলে কি সত্যি অব্র ভাই আমাকে তুলে দিয়েছিল? হঠাৎ নিহার ডাকে তার ধ্যান ভাঙে। ঘুম ভেঙে দিয়ে এখন ঘুমাতে নিহার ডাকে ওহুর ধ্যান ভাঙে। ওহু বলে, ঘুমা। ঘুম ভেঙে দিয়ে আবার ঘুমাতে বলছো? ওহু নিজের রুমের দিকে ফিরে এসে চুপচাপ বসে পড়ে।
আর পারছে না মাথা ঠান্ডা রাখতে। সবকিছু একাকার হয়ে গেছে, কি করবে কিভাবে করবে বুঝে উঠতে পারছে না। ওহু নিজেকে সামলাতে সজোরে আবারও পড়াশোনায় মনোযোগ দেওয়ায় ব্যস্ত হলো। ক্লাসে একা বসে আছে ওহু, নিঃসঙ্গ নিরুত্তর। দুপুরে চারপাশে কোলাহল আজ তাকে স্পর্শ করেনি। হয়তো আজকের দিনে সে একা থাকার ক্যাম্পাসে প্রতিদিনের মতো খাবার টেবিলে অব্রর দেখা মেলেনি, তাই হয়তো, বরং জিসার সঙ্গে ভাগাভাগি করে নিতে হয়েছে নাস্তার সময়টা। তবুও কারো মুখে কোনো কথা ছিল না, মৌনতার চেয়েও ভারী ছিল তাদের মাঝে। ক্লাস শেষ হতে চলেছে, সময়টা অলসভাবেই কাটছে। ফোনে নিজের থেকে সরে এলো, যেন কেউ ফোন দিয়েছে। ড্রাইভারের নাম্বার দেখি ভার্সিটির মেন গেট পেরিয়ে বাইরে বের হতে চোখ আটকে গেল সামনের দিশে। ফোনটা নিজে থেকে সরে গেল আবার কান থেকে। বিষময় ধাক্কায় তার শরীর হিম হয়ে আসে। সামনে দাঁড়িয়ে আছে অব্র, গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ানো স্বাভাবিক ভঙ্গিতে। সাদা শার্টের সাথে কালো ইন্ট করা প্যান্ট, গলায় লম্বা টাই, বাহুতে নিখুঁতভাবে ঝুলছে নেভি ব্লু রঙের ব্লেজার। কপালে বিন্দু বিন্দু ঘাম, সামনের চুলগুলো এলোমেলো হলেও কয়েকটা চুল কপালের ওপরে এসে পড়ে আছে। ওহুর বুকের ভেতরটা কেঁপে ওঠে। এমন সময় এক ভঙ্গিতে অব্রকে যেখানে দেখবে সেটাও ভাবতে পারেনি। নিজেকে সামলে নিতেই চোখের দিকে দৃষ্টি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে অব্রের দিকে। সেটা লক্ষ্য করে আশেপাশে কোনো মেয়ে আর চোখে তাকিয়ে আছে নাকি অব্রের দিকে। একরাশ ঈর্ষা নিয়ে ওহু তাড়াতাড়ি গাড়ির পেছনের সিটে বসে পড়ে। অব্র নিরুক্ষয়ভাবে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পথ জুড়ে নীরবতা, কেউ কিছু বলল না। অব্র মাঝে মাঝে সামনের মিররের দিকে দেখছিল। ওহু চুপসে তার দিকে তাকিয়ে আছে, আবার দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছে। গাড়ি এসে থামলো মহলের সামনে। অব্র আর ভেতরে ঢুকলো না। ওহু নেমে গেল চুপচাপ। তারপরে গাড়ি ঘুরিয়ে আবার রওনা দিল অব্র, হয়তো অফিসের দিকে। রাত 11টার দিকে ক্লান্ত দেহ নিয়ে মহলে ফিরে এলো অব্র। সবাই খাওয়া দাওয়া শেষ করেছে। অব্র নিজেই বাইরে থেকে খেয়ে এসেছে। সরাসরি রুমে ঢুকে একটু বিশ্রামের আশায় শাওয়ারে দীর্ঘ নিদ্রায় তলিয়ে গেল। সকাল 8টা। নির্মল প্রভাবে হাঁটা শেষে মহলে ফিরে এলো ওহু। আলিনা খানের নির্দেশে একটা কফির কাপ নিয়ে অব্রের রুমের দিকে এগোতে গেল। প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে যেন হৃদয়ের প্রতিটা গতি বাড়ছে। হালকা কাঁপাকাঁপি হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকতে যা দেখলো তাতে বিস্ময়ে ওহুর হাতটা কেঁপে কাপ পড়ে গেল মেঝেতে। গরম কফি ছিটকে ফ্লোরে ভাঙা কাপের শব্দ যেন চূর্ণ বিচূর্ণ হলো হলরুম। অব্রর আচমকা ঘুম ভেঙে চমকে উঠল। কপাল কুঁচকে তাকাতেই দরজার দিকে, সেখানে ওহু দাঁড়িয়ে, মুখে হাত চেপে ধ্বনি চাপা চেষ্টা, কিন্তু চোখে চোখ রেখে অব্রর দিকে এমন ভঙ্গিমায় দৃষ্টি ছুড়ে দিয়েছে যেন ভাষাহীন অভিযোগ। অব্র কিছু বুঝে উঠতে পারল না। তখনই পাশে তাকিয়ে দেখে পালঙ্কের এক পাশে বসে আছে জিসা। কল্পনাতীত এই দৃশ্য যেন সময়ের ওপর ছুরি চালালো, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওহু। মুহূর্তেই অব্র তার চোখের চাহনি বদলে ফেলে, যা অপেক্ষাকৃত রূপ নেয় তীব্র অগ্নিমূর্তিতে। চোখ সরিয়ে সামনে তাকাতে দেখা যায় ওহুকে, আর সেই ক্ষণিকে উধাও হয়ে গেছে অভিমানী চন্দ্রবালা। নিজেকে গুটিয়ে কোথাও সরে গেছে। অব্রের মস্তিষ্কে আগুন ছড়িয়ে পড়ে, পায়ে রক্ত উঠে আসে মাথায়, চোখে মুখে রেশ ফুটে ওঠে। তিশার সামনে সে ভয়ঙ্কর রূপে খুব অপরিচিত নয়। অব্রের চাহনি আর শরীরের ভাষা দেখে পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ায় জিসা। অব্রর কণ্ঠ তখন অগ্নির মতোই জ্বলন্ত, দুটো চোখ রক্তিম, দাঁত কটমট করে বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? হিয়ার ডিড ইউ গেট দ্য কুরেট টু কাম হিয়ার? জিসা চমকে ওঠে। জানে অব্র যখন ডেকে যায় তখন নিজের ভেতরের আবেগ মুহূর্তেই যেন বিস্ফোরিত হয়ে যায়। জিসা ভাবতে পারে না ওহুর মতো একজনকে নিয়ে অব্রর এতটা রূঢ় হওয়ার কারণ কি করেছে সে। অব্রর পাশে বসে একটু সান্ত্বনার স্পর্শই তো দিয়েছে তার হাতে, এইটুকুতে কি এতটা দোষ হয়ে গেছে? হঠাৎ ওহুর আগমনের ঘটনা যেন অবস্থার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ। অব্র জিসার নীরবতা সহ্য করতে না পেরে আরও এক ধাপ চওড়াও হয়, উচ্চস্বরে গর্জে ওঠে, চুপ করে আছো কেন? আনসার মি। জিসা থমথম খেয়ে কাঁপা কাঁপা গলায় আওড়ায়, কাম ডাউন।
এত এক্সাইটেড হওয়ার মতো কিছু হয়নি। আমি তো শুধু তোমায় খুব মিস করছিলাম, তাই এসেছিলাম একটু দেখা করতে। অব্র এবার চোখ মুখ খিচে 2 আঙ্গুলে তালি বাজিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, অনলি ডু ইট। এর মধ্যে তুমি ভ্রমণে জিসা ক্যান্সেল করে লন্ডনে ব্যাক করবে, আন্ডারস্ট্যান্ড? জিসার গলা কেঁপে ওঠে, অস্পষ্ট স্বরে বুলি ছোড়ায়, একটা পিচি মেয়ে আমাদের একসাথে দেখে ফেলেছে বলে তুমি আমাকে চলে যেতে বলছো? এতটা অপরাধ আমি করিনি। অব্র মাঝপথে থামিয়ে দেয় জিসাকে রুড়ো করে হাত ছুঁড়ে, ইউ উইল ডোন্ট সে এনি ওয়ার্ড, গেট আউট ফর মাই রুম। জিসা ধমক শুনে আর কথা বলে না, মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায় অব্রর। অব্র ধাপ করে পালঙ্কে বসে পড়ে, মনে অস্থিরতা। চাইনি ওহু তাকে ভুল বুঝুক, দোষ করুক তার ওপর। অব্র জানে না ওহু সত্যি কতটা কষ্ট পেয়েছে কিনা, তবে এতটুকু নিশ্চিত জানে সে নিজে কষ্ট পাবে যদি ওহু ভুল বুঝে। ওহু যদি দূরত্ব বাড়িয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, তবে অব্র নিজেকে ক্ষমা করাটা মুশকিল হবে। অবিচেতনে এক দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ে অব্র। আজ সকাল 9টায় একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বিদেশি এক কোম্পানির সাথে। এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার উপরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আরও সময় নষ্ট হচ্ছে। শাওয়ার সেরে দ্রুত রেডি হয়ে নিচে নামে অব্র। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আলিনা খান জিজ্ঞেস করলেন। অব্র ব্যস্ত কণ্ঠে জবাব দেয়, নাস্তা করবে না? সে বলে না আম্মা, আসি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। অব্রকে ব্যস্ত পায়ে ছুটে বেরিয়ে যেতে দেখে আজমল খান আওড়ালেন, দেখেছ অব্রর মা, একটা সময় আমরাও নাস্তা না করে না খেয়ে মিটিংয়ে ছুটতাম, আজ আমাদের ছেলে ঠিক সেই রকম ব্যস্ত হয়ে উঠেছে। আলিনা খান চোখ মুছতে মুছতে এক চুমুক চায়ে চুমুক দিলেন, দেখতে হবে না কার ছেলে, আমারই তো ছেলে। অন্যদিকে বেলকনির কোণে দাঁড়িয়ে ওহু একা অভিমানে ডুবে। অব্রকে গাড়িতে উঠতে দেখে তার হৃদয় খামচে আটকে গেল। যেটা এতদিন কল্পনা ছিল আজ সেটা বাস্তবে ধরা দিয়েছে। অব্র মিথ্যা বলেছে তাকে, জিসা তার বন্ধু না, প্রেমিকা ছিল। ওহুর মন এই কথাটা অনবর বলে যাচ্ছে তাকে। মিথ্যা এই সম্পর্কটাই বিশ্বাস হারিয়ে ফেলেছে। চোখ জলের কোনায় টইটুম্বর, মেঘের আকাশের মতো অন্তরে জমেছে বেদনার ছায়া। দৃষ্টি নামিয়ে কিনারা অজানা, তবে ওহুর চোখে তো আগেই বৃষ্টি নেমে এসেছে। আজ ভার্সিটিও যায়নি সে। পারো একটু আগেই ফোন করে কোচিংয়ে যাবে কিনা জানতে চেয়েছিল। সেখানে যেতে মন চায় না তার। গতবার কোচিং থেকে ফেরার পথে সেই এক সন্ধ্যায় যা ঘটেছিল, ওহুর আর এখন কোথাও যেতে ইচ্ছা করে না, কেঁপে ওঠে ভিতরটা এগুলো ভাবলেই। যদি সেদিন অব্র না আসতো, যদি সেদিন চোখ বন্ধ করে স্মরণ করে ওহু ওই বদলে যাওয়া সন্ধ্যাটাকে, বাদল ভরা সন্ধ্যায় ব্যথাতুর প্রতিচ্ছবি ওহুর হৃদয়ের আঙিনায় সেদিন সেই স্মৃতি গাঢ় ছায়ার মতোই ভরকে গিয়েছিল। অব্র সেই দিন গাকে কোলে তুলে এনেছিল এই মহলে, সেভাবেই মমতার ছোঁয়ায় ক্ষতের ওপর ওষুধ বুলিয়ে দিয়েছিল। সেই মুহূর্তের ওহু হৃদয়ের গহীনে গেঁথে গেছে চিরতরে। কিন্তু আজকের এই অব্রকে, সে তো তার ওহুর নয়। তার হৃদয়ে তো ইতিমধ্যে কাউকে ঘিরে আবদ্ধ। তাহলে ওহু কেন এই মায়াজালে জড়ালো? কেন এই ভালোবাসার অজানা আবরণে জড়িয়ে ফেললো নিজেকে? এই তো ভুল, হ্যাঁ নিশ্চয়ই ভুল হয়ে গেছে ওহুর। ভালোবাসা তো কখনো জোর করে আসে না, আসে চুপি চুপি অজান্তে, ঠিক যেভাবে আজকের এই বাদল সন্ধ্যায় ঢেকে এসেছে আকাশ রঙিন ছায়ায়। এই ভাবনাগুলো একে একে এসে বিষগ্ন করে তুলে ওহুর মন। ফ্লোরে বসে দুহাঁটুর মাঝে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে ওহু। হয়তো প্রকৃতি আজ তার পাশে আছে। আজকের আকাশটা গভীর কালো মেঘে আচ্ছন্ন। নেমে আসছে বৃষ্টি বুক হাহাকার করে। আকাশের দিকে তাকিয়ে এলেই বোঝা যায় যে কোনো সময় বিকালে মেঘে ভরে আসবে পুরো দিগন্তর। ওহু ধীরে ধীরে উঠে বেলকনির পাশে দাঁড়ায়, চেষ্টা করে মনটা হালকা করতে। বৃষ্টির প্রতিটি ফোঁটা তার অভিমানে ভরে ধুয়ে যায়। একটুক্ষণ ভিজে থেকে ওহু ফিরে আসে কক্ষের অন্দরে, বাথরুমে গিয়ে শাওয়ার নেয়। হয়তো বৃষ্টির মতোই শাওয়ারের জল আজ তার চোখের জলকে ঢেকে রেখেছে। রাত 11টার দিকে ঘোর বাদলের মধ্যে মহলের চৌখাট পেরিয়ে ভেতরে আসে অব্র। শরীর চিটে ফোঁটা ফোঁটা বৃষ্টি, দেহ
বলিষ্ঠ দেহ যেন চুল দিয়ে আবৃত করা। ব্লেজার গাড়িতে রেখে এসেছে। মহলের হলঘর আজ নিস্তব্ধ। সবাই নিজেদের কক্ষে ফিরে গিয়েছে ডিনারের পর। অব্র সোজা ওপরে গিয়ে কিছু একটা ভেবে পা রাখে রান্নাঘরে। সেখানে বৃদ্ধা পরিচালিকা তখন হয়তো কিছু গোছাচ্ছেন। তিনি আব্রকে দেখে স্নেহময় কণ্ঠে হাঁক ছুড়লেন, সেলাম সাহেব, কিছু লাগবে নি আপনার? অব্র হালকা হাসি দিয়ে মাথা নাড়ে, না কিছু লাগবে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওহু আজ রাতে খাবার খেয়েছে? বৃদ্ধ একটুখানি ভেবে উত্তর দেয়, না মামুনি খাবার টেবিলে আসে নাই আজ। মুহূর্তে অব্রের চোখে মুখে গম্ভীর্য নেমে আসে। আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। দ্রুত কিচেন থেকে বেরিয়ে গন্তব্য তার ওহুর ঘর। ব্যাস, এই কথা শুনে তো অব্রের ভেতরটা যেন ভেঙে গেল। মুহূর্তে হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে গেল। কিছু না বলে দ্রুত পা ফেলে ওহুর কক্ষে। চোখে দুটো লালচে হয়ে উঠেছে, তবুও নিজের দৃঢ়তা সংযত রেখেছে। বাইরে তখন শিলা বৃষ্টি, মাঝে মাঝে হঠাৎ করে মুষলধারে বর্ষণ শুরু হয়েছে, আবার থেমে যাচ্ছে। মাঝে মাঝে বজ্র গর্জে উঠছে। আর অন্ধকার আকাশে বিদ্যুতের ঝলক উঠেছে। সেই আলোয় ঝলকানিতে চারদিকটা খানিকটা উন্মোচিত হলেও অন্ধকার আর রহস্যময়তা তার স্থান ধরে রেখেছে। ওহুর কক্ষের জানালা খোলা, পর্দা বারবার বাতাসে উড়ে গিয়ে মৃদু আলোর ওপর শীতল বাতাস কক্ষে আনছে। সেই আলোয় অনেকটা স্বপ্নের মতোই কক্ষের কোণে প্রান্তরে ছায়া গাঢ় করে রেখেছে। হঠাৎ দরজা খোলা শব্দে ওহু চমকে ওঠে। পালঙ্কে আধশো অবস্থায় সে চোখ মেলে তাকায়। নিয়ন আলোয় সে দেখতে আরও অবয়ব। পালঙ্কের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে একজন দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ, সাদা শার্ট গায়ে, এক দৃষ্টে তাকিয়ে আছে তার ওই দিকে। পুরুষত্বের উপস্থিতি টের পেয়ে ওহু শরীর যেন কেঁপে ওঠে। কাঁথাটা সরিয়ে শীতল মেঝেতে পা রাখলো। শীতল বাতাসে কাঁথা ছড়াতে কাঁপুনি ধরলো গায়ে। ওহু নিজের হাত দুটো বুকের কাছে জড়ো করে রাখে, গুটিয়ে বসে থাকে। সামনে থাকা অবয়বটি একটি শব্দ করছে না। আস্তে আস্তে সামনের দিকে মাথা নিচু করে তাকায় ওহু। বাইরের বজ্রপাত, জানালায় ভেসে আসা বাতাস আর আবছা ছায়ার মধ্যে ওহু চিনে ফেলে লোকটি আব্র। চোখে মুখে অভিমান আর অপরাধের ছাপ স্পষ্ট। পরিচিত মুখ দেখে ওহুর ভেতরটা যেন কেমন করে ওঠে। মুখ ফিরিয়ে নেয়, পেছন ফিরে দাঁড়িয়ে পড়ে। অব্রর মুখোমুখি হতে চায় না সে। আজ চন্দ্রবালার মন ভেঙে গেছে। অভিমান ভরে আছে তার প্রতিটি শিরা উপশিরায়। ঠিক তখনই একটা হাঁচি দিয়ে ওঠে ওহু, মুখ চেপে। পেছন থেকে অব্রর গলা শোনা যায়, বৃষ্টিতে ভিজেছিস তুই? ওহুর অভিমান মিশ্রিত কণ্ঠে উত্তর, জানি না। অব্র পুনরায় প্রশ্ন ছুড়ে, বৃষ্টিতে কেন ভিজেছিস? ওহু নাক টেনে আওড়ায়, আপনাকে কেন বলবো? অব্র ভুরু দুটি কুঞ্চিত হয়, জবাব করে, তাহলে কাকে বলবি? সংক্ষিপ্ত আলাপ বনে ওহু, জানি না। আমার দিকে ফের। অভিমানী কণ্ঠস্বর আওড়ালো, পারবো না? সারাদিন খাসনি কেন? ক্ষুধা নেই। আব্র এবার খানিকটা কঠোর স্বরেই বলল, আমার চোখে দেখে তাকে এসব বল। ওহু প্রত্যুত্তর ক্ষণে, প্রয়োজন বোধ করি না। অব্রর কণ্ঠ কঠিন থেকে কঠিনতর হচ্ছে ভীষণভাবে। আজকে আমার সঙ্গে জিসাকে দেখে খারাপ লাগছে নাকি তোর? এইটুকু কথা শোনা মাত্র ওহুর ভেতরটা হঠাৎ করেই ঝড় বয়ে গেল। ভেতরের কষ্ট আবার জেগে উঠল। বাদল রাতের মতোই তার বুকের ভেতর আধার জমে উঠেছে। কণ্ঠে প্রচণ্ড যন্ত্রণা সুর তুলে আওড়ালো, আমার কেন খারাপ লাগবে? যান আপনি এখান থেকে। আব্র স্থির জবাব তোলে, উত্তর না দিলে যাব না। ওহু এবার নিজেকে আর ধরে রাখতে পারে না। হৃদয় চিরে যন্ত্রণা ওঠে তার। উচ্চস্বরে বলে ওঠে, কি জানতে চান আপনি? কি উত্তর চান? আমি আপনার সঙ্গে আর কথা বলতে চাই না, প্লিজ বেরিয়ে যান। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওহুর, কণ্ঠ রুদ্র তার। হঠাৎ করেই চিৎকার করে বলে, কি হলো? এখনো যাচ্ছেন না কেন? আমি আপনাকে কথা শেষ করার আগে অব্র এগিয়ে আসে, ওহুর হাত ধরে একটানে নিচের দিকে ফিরিয়ে আনে, নিজের বলিষ্ঠ দেহের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ করে চন্দ্রবালা ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। বজ্রকণ্ঠ, বজ্রধ্বনি, জানালায় উড়ছে পর্দা আর বাদলের হিমশীতল বাতাসে এক স্বপ্নের বাস্তবতা সম্মিশ্রিত সৃষ্টি। অব্রর এক হাত চন্দ্রবালার পিঠ জড়িয়ে, অন্য হাতে গলা
তীব্র আবেগে ছুঁয়ে যাচ্ছে। চন্দ্রবালা অসহায়ভাবেই অব্রর ভেজা শার্ট খামচে ধরে। তার সমস্ত অভিমান যেন এক চুম্বনেই গলে গেছে। অব্র সুশৃঙ্খল দেহের মাঝে তার ছোট্ট অস্তিত্ব তখন আত্মসমর্পণ করেছে বলাই বাহুল্য। হঠাৎ নিস্তব্ধতা, বজ্রের গর্জনে থেমে গেছে বর্ষার অবিরাম ঝরে পড়া। চন্দ্রবালার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ ধপাস করে পালঙ্কে বসে পড়ে অহু। সাইড টেবিল থেকে এক গ্লাস পানি তুলে এক ঢোকে পান করে নেয়। চোখ বন্ধ করে ভাবে এটা কি সত্যি নাকি কল্পনা। আমি চোখ খুললাম, অব্র ভাইয়াকে দেখলাম না কেন? আমি কি ওনাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি? অব্র শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। বর্ষার জলে ধরা তার খোলা পিঠে পড়ছে। শরীর জুড়ে টান টান উত্তাপ। ভেজা চুলে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়নার দিকে তাকিয়ে নিজের পিঠে ওহুর নখের দাগ দেখে অব্র কিছুক্ষণ চুপ থাকে। গভীরভাবে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। ভাবনার গভীরতায় হারিয়ে যায়। শাওয়ার শেষ করে চুপচাপ নিজের কক্ষে ফিরে আসে। জানালা খোলা, ঠান্ডা বাতাস কক্ষের ভিতর ঢুকছে। অব্র জানে সে স্বাভাবিক নয়। ভেতরটার অস্থিরতা ভরে আছে। একটা টি শার্ট পরে চুলগুলো পানি ঝরাতে ঝরাতে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে বিরিয়ানির প্যাকেট বের করে গরম করতে ওভেনে বসিয়ে তারপর এক প্লেট সাজিয়ে নেয়। সে কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায় অহুর কক্ষ। দরজা কয়েকবার কড়া নাড়ে। ভেতর থেকে নরম সুর ভেসে আসে, কে? অব্র কোনো উত্তর না দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভয় পেয়ে অহু পালঙ্কের এক কোণে নিজেকে গুটিয়ে নেয় পুনরায়। অব্র তখন আলো জ্বালায়। তাকে গুটি সিটি মেরে বসে থাকতে দেখে চোখ কুঁচকে যায়। একটা চেয়ার টেনে এনে পালঙ্কের সামনে বসে পড়ে অব্র। অহুর নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসে। যদিও বিরিয়ানি তার পছন্দ না, কিন্তু পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। অব্র প্লেটটা এগিয়ে দেয় অহুর নিকট। আওড়াই শীতল কণ্ঠে, খেয়ে নে। অহু অব্রর দিকে একবার তাকায়, আবার খাবারের দিকে। কথা বলে না। অব্র এবার ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে নে। অহু ধীরে ধীরে প্লেটটা নিয়ে নিজে আওড়ায়। অব্র এক দৃষ্টে চন্দ্রবালাকে দেখে যায়। মেয়েটা খাবার খাচ্ছে। চোখের সামনে তার তীব্র গড়া অভিমানের সমস্ত কার ধীরে ধীরে গলে যাচ্ছে। অব্রর বলিষ্ঠ গায়ে তখনও টি শার্ট জড়িয়ে। বাইরে তখনও দম খাওয়া বইছে। ভেজা বাতাসে জানালার দিয়ে ভেসে আসছে তা। বাতাসে বাদলের গন্ধ। বাইরে থেকে থেমে থেমে ঝড়ের নির্বিচ্ছিন্ন বৃষ্টি। বাদল রাতে চার দেওয়ালের ভেতরে ছায়াময় নীরবতা। অব্র পেছন থেকে হালকা একটা শর্ট টি শার্ট, শরীরের লোম খাড়া হয়ে উঠেছে যেন এই ধমকা হাওয়ায়। সে হাওয়ার স্নিগ্ধ স্পর্শ তাকে আরো বেশি স্পর্শকাতর করে তুলছে। চন্দ্রবালা নীরব উপস্থিতি ছুঁয়ে যাচ্ছে। অহু তখন থেমে থেমে বিরিয়ানি খাচ্ছে। মুখে কোনো কথা নেই, চোখে কিছুটা ক্লান্তি, আর কোথাও ছোট্ট অভিমান। অব্র তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। সেই দৃষ্টি যেন বন্দি করে রেখেছে চন্দ্রবালার লক্ষ্যকে। চোখে চোখ পড়তেই দুজনেই নিজ নিজ দৃষ্টি সরিয়ে নিল। খাবার শেষ করে অহু আলগোছে হেসে ওয়াশরুমে গেল। হাতে পানি ছুঁয়ে ফিরে এলো। অব্র একটা ওষুধের পাতা থেকে ক্যাপসুল বের করেছে। ওষুধটা খেয়ে নে, নয়তো জ্বর চলে আসবে। কোনো প্রশ্ন না করে অহু ওষুধটা পানির সাথে নিয়ে খেয়ে ফেলল। অব্র তখন পালঙ্কের ওপর রাখা প্লেটটা তুলে নেয়। ঘর ছাড়ার পূর্ব মুহূর্তে একবার পেছন ফিরে চন্দ্রবালার দিকে তাকায়। পেটুক তো দেখেছি, কিন্তু তোর মতো নতুন সংজ্ঞা পেলাম। পুরো এক প্লেট বিরিয়ানি শেষ করে ফেললি, অথচ একবারও জিজ্ঞাসা করলি না সামনে বসে থাকা লোকটা খেয়েছে কি না সারাদিন। এই কথা শোনার পরও নিজের ভেতরে গুটিয়ে গেল। কিছু বলার ছিল না, কিন্তু শব্দ আটকে গেছে তার কণ্ঠে। অব্র ততক্ষণে কক্ষ ত্যাগ করে। অহু মাথা হালকা করে টোকা দিয়ে নিজেকে উচ্চারণ করলো, এরকম বেখেয়ালি কবে থেকে হয়েছিস তুই অহু? লোকটা তোকে মিথ্যা বলেছিল ঠিকই, কিন্তু সে তো তার জন্য কষ্ট করে খাবারও এনেছিল। একটা ধন্যবাদ তো জুটতো তার ভাগ্যে। অব্র নিজের ঘরে ফিরে শুয়ে পড়েছে অনেক আগে। তার সমস্ত শরীর জুড়ে ক্লান্তির ছাপ, সারাদিন অনাহারে থাকার ক্লান্তি। অন্যদিকে ভরপেট খেয়ে শীতল হওয়ার পরশে একসময় চোখের পাতা ঘুম নামে অহুর।
সকাল 7টার দিকে ঘুম ভেঙে যায় ওহুর। পালঙ্ক ছাড়লো, জানালার পাশে গিয়ে দাঁড়াতেই দেখলো আজ আকাশে রোদ নেই। মেঘভেলার অনন্ত ভ্রমণ, চন্দ্রবালার প্রশান্তি, মুখে হাসি খেলে গেল। একটু হেঁটে চলে গেল মহলের বাগানে। বাগানে একজন পরিচিকা সতর্ক করলো, বাগানের ভেতর যায় না, প্যাক আছে, জামা কাপড়ে লাইগা যায় বোগা। প্যাক কথাটা শুনে হু 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 করে হেসে উঠল। মন জুড়ে নিষেধাজ্ঞা মানল, জুতো খুলে হাতে নিল। ভেজা কাদার ওপর দিয়ে হেঁটে চলল সে। শিশির ভেজা ঘাস, বাতাসে ভেসে আসা ফুলের সুবাস, সব মিলিয়ে যেন ভিতরের বিষগ্নতা দূর হচ্ছে। বাগানের ভেতরে গিয়ে ফুল ছিঁড়ে ওনায় কোলে রাখলো। গাছের পাতায় জমে জলরাশি কখনো কখনো ফোঁটা ফোঁটা হয়ে চন্দ্রবালার গায়ে পড়ছে। কাদা মাখা পায়ে ফিরে এলো, পরিচালিকার সাহায্যে পা ধুয়ে নিল। তখনই শুনতে পেল গেটের দিক থেকে হইচই। পাহারাদার জানালো বড় সাহেব দলের মিছিল নিয়ে আসছে বাহিরে, ওইদিকে যায় না। ওহু আর এগোলো না, ফিরে গেল মহলের ভেতরে। প্রবেশের মুখে আজমল খানকে দেখা গেল, তিনি পাঞ্জাবি পরে বাহির হচ্ছেন। ও তখন এসে সংলাপ বনে, চাচা যান, আপনাকে তো একেবারে নেতা নেতা লাগছে আজ। আজমল খান স্নেহ ভরা হাতে মাথায় হাত বুলিয়ে দিল ওহুর। ওহু ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সামনে দেখা গেল জিসার সঙ্গে। গতকালের স্মৃতি ধোয়ার মতোই ছড়িয়ে পড়ল চোখে মুখে, তার হাসি মিলিয়ে গেল। ওহু ভরাক্রান্ত মন নিয়ে ক্লান্ত হয়ে ক্লাসে প্রবেশ করলো। পারুর পাশে গিয়ে বসতে কৌতূহলী স্বরে আওড়ায়, কাল কি হয়েছিল তোর? কিছু না, পারুর কণ্ঠস্বরে ভেজে উঠল। জানিস, আরশ এসেছে ভার্সিটিতে, মেয়র বাবাকেও নিয়ে এসেছে সঙ্গে। সেদিন অব্র ভাইয়ার আর আশাফাই মেরেছিল ওদের, তারপর তার আসেনি, আজই প্রথম এসেছে। ওহুর বুকের ভেতরটা যেন কেমন কেঁপে উঠল, কিন্তু মুখে কোনো কিছু প্রকাশ করলো না, কেবল বলল, তাতে আমার কি, প্রফেসর এসে বলবে কথা বলিস না। ওহুর কারোর সাথে কথা বলতেও ইচ্ছেও করছে না, নীরবতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। সন্ধ্যা 7টার দিকে সবাই বসে আছে মহলের বৈঠকখানায়। অব্র কাঠের সোফায় বসে চুপচাপ। তখনই আজমল খান গভীর কণ্ঠে হাঁক ছুড়লেন, খান পরিবারের বিয়ের সম্বন্ধ এসেছে। শব্দগুলো শীতল বর্ষার মতোই বেঁধে গেল অব্রর বুকে। বুকের ভেতরে কোথাও যেন হঠাৎই ছ্যাদ করে উঠল।